এতক্ষণ কান্নারা গলায় দলা পাকিয়েছিল, নিজেকে আর সামলাতে পারল না। হু হু করে কেঁদে উঠল শুভা। রিহান শুভার সামনে মাটিতে বসে দুহাতে গাল দুটো আলতোভাবে ধরে বলল, ভাবছো আমি তোমাকে দয়া করছি, করুণা করছি তোমাকে, তাই না? আরে পাগলি, এমনটা না। তুমি ভুল ভাবছো। আমি নিজেকে ভালো রাখার চেষ্টা করছি শুধু, আর কিছু না। আমি ভালো থাকতে চাই, কিন্তু তোমায় ছাড়া সেটা সম্ভব না। আমি খুব চেষ্টা করেছি তোমাকে ছাড়া ভালো থাকার, কিন্তু আমি পারিনি। সেটা বিশ্বাস করো সুভা। আমি যখনই ভাবি তোমার সাথে কথা বলবো না, তোমার সাথে কোনো রকম কোনো যোগাযোগ রাখবো না, ঠিক সেই মুহূর্তে আমার ভেতরে একটা অস্থিরতার সৃষ্টি হয়। আমি কথা দিচ্ছি, আমার সবটুকু দিয়ে তোমাকে আগলে রাখবো। আমি সব সময় তোমার পাশে থাকবো, একজন বন্ধু হিসেবে, একজন স্বামী হিসেবে। প্লিজ তুমি দ্বিমত পোষণ করো না। সমাজের কাছে মুখ দেখাতে পারবে না তুমি। কেন বুঝতে চাইছো না বলো তো? সমাজ দিয়ে কি করব আমি? আমার যখন কঠিন পরিস্থিতি আসে তখন সমাজ আমার পাশে এসে দাঁড়ায় না, তবে দূরে দাঁড়িয়ে মজা ঠিকই নেয়। সমাজের বহু মানুষজন খারাপ কাজে লিপ্ত, আর আমরা একটা হালাল সম্পর্ক গড়তে চাইছি। এটা সমাজ কীভাবে নিবে সেটা তাদের নিজেদের ব্যাপার। তুমি ভালো আছো, আমি ভালো আছি, এতেই যথেষ্ট। বাকিরা জলে ভেসে যাক। তুমি এখন বুঝতে পারছো না, তবে একদিন ঠিকই বুঝবে যে আজ তুমি যেই সিদ্ধান্ত নিতে যাচ্ছ সেটা সঠিক নয়। সেটা তুমি এখনই কিভাবে বুঝলে? আগে সুযোগ দাও, তারপর যদি দেখো তোমার কথাই ঠিক, তাহলে তুমি আমাকে যা শাস্তি দিবে আমি তাই মাথা পেতে নিব। সত্যি বলছি, বিশ্বাস করো। তুমি কি আমাকে চাও না? তুমি কি তাহলে আমাকে ভালোবাসো না? যা সম্ভব নয় তা নিয়ে আমি কখনো ভাবি না। এটা আমার উত্তর নয়, পরিষ্কার করে বলো শোভা। আমি ভালোবাসি না। তাহলে তখন যখন শুনলে আমি ইভাকে দেখতে এসেছি, এত রেগে গেলে কেন? আর চোখে পানি পাচ্ছিল কেন? সঠিক জানি না, তবে খুব দুঃখ হচ্ছিল। হয়েছে, আমি বুঝতে পেরেছি। আর কিছু বলতে হবে না, চলো আমার সাথে। আমি যাব না, তুমি যাও এখান থেকে। তুই যাবি, সাথে তোর দাদিও যাবে, চল। আমি বললাম তো যাব না। দেখো শোভা, এতক্ষণ খুব ভালো করে বলেছি, এরপর কিন্তু তা আর হবে না। তাই বলছি তাড়াতাড়ি চলো। আবার এটা ভেবো না যে তোমার মত জানতে চেয়েছি বলে সব তোমার ইচ্ছে মতো হবে। ভদ্রতার খাতিরে তোমার মত জানতে চেয়েছি, এছাড়া আর কিছুই না। দাদি আর রিন্তি জানি সবকিছু? হ্যাঁ, বলেছি সব কিছু। মেনেছে নাকি মানিয়েছো? যাই হোক, তারা রাজি। আর কিছু জানার আছে? পরে আবার ঝামেলা হবে না তো? সেটা আমি দেখে নিব। রিহান ঘর থেকে বেরিয়ে সোজা বড় ঘরের দিকে চলে গেল। তার পেছন পেছন শুভা গিয়ে আবারও সেই আগের জায়গায় ফিরোজার পাশে বসলো। রিহান সবাইকে জানালো শুভা রাজি। ফিরোজার রিন্তির হাত থেকে আংটি নিয়ে শুভার আঙুলে পরিয়ে দিল। এবার কাজী সাহেব এসে কাবিন করে নিল। দেনমোহর হিসাবে 5 লক্ষ টাকা নগদ শুভার হাতে দিয়ে রিহান বলল, এটা তোমার প্রাপ্য ছিল, এখন এটা তোমার টাকা, তাই তোমার যা খুশি তাই করতে পারো। তুমি চাইলে বাবাকে দিতে পারো সংসারের জন্য। এসব তুমি তোমার কাছে রেখে দাও। আমি কেন রাখবো পাগল? এখান থেকে তোমার জন্য কিছু টাকা রেখে বাকিগুলো বাবার হাতে দিয়ে দিও, তাহলেই হবে। ঠিক আছে। সিদ্দিক মাথা নিচু করে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। রিহান সেটা দেখে সিদ্দিকের কাছে গিয়ে তার হাত দুটো ধরে বলতে শুরু করলো, বাবা, আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আপনি তো আমাকে সেই জিনিসটা দিয়েছেন, যে জিনিসটা কখনো হাট বাজারে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। আপনার কাছে আমি ঋণী, কারণ আপনি আমার হাতে আপনার মেয়েকে তুলে দিয়েছেন, যাকে আপনি আপনার সর্বোচ্চ দিয়ে লালন পালন করে বড় করেছেন। দয়া করে মাথা নিচু করে থাকবেন না বাবা। সুভা সেই পৃথিবীতে আসা দেখে আজ পর্যন্ত ওকে খাইয়ে পরিয়ে আদর করে, যত্ন করে, পড়াশোনা করিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছেন। একজন বাবা হয়ে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। আমরা আজ চলে যাচ্ছি, ঠিক 3 দিন পর এসে সুভাকে নিয়ে যাব। আমি সব কিছু ব্যবস্থা করে রেখেছি। আগামীকাল সকাল থেকে লোকজন এসে কাজ শুরু করবে। আপনার একটা দায়িত্ব, সেটা হলো এই গ্রাম এবং আশেপাশের গ্রামের সব মানুষদের কাছে বিয়ের নিমন্ত্রণ কার্ড পৌঁছে দিবেন। আমি পাঠিয়ে দিব কার্ড। যারা সুভার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের কাছেও কার্ড পৌঁছে দিবেন। সবার সামনে দিয়ে আমি সুভাকে নিয়ে যাব। আমি কিন্তু আপনাকে ছোট করছি না বাবা, ভুলেও যেন এটা ভাববেন না। আপনি আপনার সামর্থ্য মতো 5 থেকে 10 জন মানুষের খাবারের আয়োজন করবেন, ব্যাস, বাকিটা আমি দেখে নিব। অশ্রুসিক্ত হলো সিদ্দিক। রিহানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক বাবা।
জীবনে অনেক বড় হও এবং ভালো থাকো। এই দোয়াটাই হলো আসল বাবা। প্রায় বিকেল হয়ে গিয়েছে, অনেক দূর রাস্তা যেতে যেতে রাত হয়ে যাবে, তাই সবাই খেয়ে দিয়ে তৈরি হয়ে গেল বেরোবে বলে। এর মধ্যে শুভার খুব ভালো বন্ধুত্ব হয়েছে রিন্তির সাথে, তবে ফিরোজা এতটা পছন্দ করছে না শুভাকে। একে একে সবাই নিজ নিজ জায়গায় চলে গিয়েছে, এবার শুধু রিহান আর তার পরিবার আছে। শুভা ফিরোজার সাথে কথা বলে তাকে গাড়িতে তুলে দিল। রিন্তি শুভাকে জড়িয়ে ধরে হাসি মুখে বলল, আর মাত্র 3টে দিন, তারপরে তুমি আমাদের সাথে আমাদের বাড়িতে থাকবে। তখন অনেক গল্প করার সময় পাবো। আজ আসছি ভাবি, নিজের খেয়াল রেখো আর ভাইয়ের জন্য বেশি চিন্তা করো না। নিজের কথা শেষ করে গাড়িতে উঠে বসলো রিন্তি। রিহান সবার কাছ থেকে বিদায় নিয়ে সুভার সামনে এসে দাঁড়িয়ে এক নজর এদিক ওদিক দেখে বলল, আজকে কোনো সুযোগ নেই। যাই হোক 3 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। নিজের যত্ন নিও, ভালো থেকো। আমি গিয়ে কল দেবো, ঠিক আছে? সাবধানে যাবেন। ঠিক আছে ম্যাডাম, আপনিও সাবধানে থাকবেন। হাসলো শুভা। রিহানা মুচকি হেসে গিয়ে গাড়ি স্টার্ট করলো। গাড়িটা চোখের আড়াল হওয়ার আগ পর্যন্ত সেখানে দাঁড়িয়ে রইল শুভা, আর নিজের সাথে কি কি ঘটে গেল সেসব ভাবতে লাগলো। গত 3 দিন ধরে চলছিল বিয়ের আয়োজন, অবশেষে সম্পূর্ণ হলো কাজ। সব কাজ, শুধু বিয়েটা বাকি। বিশাল আকারের মাঠটা আজ রঙিন কাপড় আর ফুলে ফুলে সেজে উঠেছে। আশেপাশের সবকটা গ্রামের মানুষদের নিমন্ত্রণ করা হয়েছিল। ইতিমধ্যে অনেকেই চলে এসেছে মেন গেটের সামনে। কয়েকজনকে রাখা হয়েছে নিমন্ত্রিতদের চেক করার জন্য, যাতে তারা ভেতরে কোনো প্রকার উপহার না নিয়ে ঢোকে। যদিও নিমন্ত্রণ পত্রে উল্লেখ ছিল উপহার নিয়ে আসা যাবে না, তবুও আলাদা করে এমন ব্যবস্থা করা হয়েছে। সবার খাবার দাবারের দিকটা দেখাশোনা করছে ক্যাটারিং সার্ভিস থেকে আসা ছেলেগুলো। সব মিলিয়ে বিশাল এক আয়োজন করেছে রিহান। এই গ্রামের অনেকেই এর আগে এমন আয়োজন কোথাও কেউ দেখেনি বলে আলোচনা করছে কিছু কিছু মানুষ। 2 দিন আগে যারা শুভাকে নিয়ে সমালোচনা করেছে, শুভার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, শুভাকে সামনে দেখতে পেলে নোংরা কথা বলেছে, আজ তাদের মধ্যেই কিছু মানুষ শুভার ভাগ্যের প্রশংসা করছে। শুভাকে সাজাতে শহর থেকে মেয়েরা এসেছে। 1.5 ঘন্টা গত হয়েছে, তবুও সাজানো শেষ হয়নি। এত ভারী লেহেঙ্গা, সাথে গহনা, মেকআপ, সবকিছু মিলিয়ে উসকুস লাগছে তার। কখন কিভাবে এসব থেকে মুক্তি পাবে সেটাই বসে বসে ভাবছে। হঠাৎ পাশের ঘর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ এলো। শুভা চেয়ার থেকে উঠে 2 হাতে শক্ত করে লেহেঙ্গা তুলে ধীর পায়ে বাইরে বেরিয়ে সেই ঘরটার পাশে যেতেই থমকে গেল সিদ্দিকের কথাবার্তা শুনে। মুহূর্তের মধ্যে চোখ দুটো ভরে গেল। ঘরের ভেতর সিদ্দিক বলছিল, এত টাকা টাকা করছো কেন তুমি? জামাই তো কথা দিয়েছে এইবারে বিয়ের দায়িত্ব আর সাজু রাজুর লেখাপড়ার যাবতীয় খরচ সে নিজে দেবে, তবু এই টাকার দিকে নজর দিচ্ছ কেন? তুমি যা কিছু করো না কেন, এই শুভার টাকা আমি এখান থেকে 1 টাকাও খরচ করব না। শুভার যাওয়ার সময় আমি এইগুলো তার হাতে দিয়ে দিব। তুমি শুনতে পাওনি জামাই কি বলেছে? কানে কালা নাকি তুমি? হ্যাঁ, জামাই তো সবার সামনে বলেছে এই টাকা আমাদের সংসারে খরচ করার জন্য। শোনো, আমি এত সব জানি না, তুমি আমাকে দাও টাকাগুলো। আমি কিছুতেই দিব না, লোভী মহিলা। একটা জামাই যেদিন থেকে বলেছে আমাদের ছেলে মেয়েদের দায়িত্ব নেবে, সেদিন থেকে রূপ পরিবর্তন করে ফেলেছো, এখন আবার এসেছে এই টাকা নিতে। হ্যাঁ হ্যাঁ, আমি লোভী, আমি রূপ পরিবর্তন করেছি। তুমি কি ভেবেছো আমি এমনি এমনি ওই মেয়ের সাথে ভালো মানুষই দেখাবো? ভুল ভেবেছো। তুমি ওই মেয়ে হচ্ছে আমার চোখের কাঁটা, বুঝতে পারলে? ভালোই ভালোই বিদায় করতে পারলেই বাঁচি। জানো তো রোজিনা, আমি মাঝে মধ্যেই তোমার এই খিটখিটে ব্যবহার দেখে বুঝতে পারি না তুমি আসলেই মায়ের জাত নাকি। তুমি কিভাবে একজন মা হয়ে এতটা খারাপ আচরণ করতে পারো একটা মেয়ের সাথে? তুমি কি বুঝতে পারছো এইসব কথাবার্তা শুভা জানতে পারলে কতটা দুঃখ পাবে? বেচারি ভেবেছে তোমরা তাকে মন থেকে মেনে নিয়েছো, যা কিছু করছো সব মন থেকে, কিন্তু আসলে কি চক্কর চলছে তোমাদের মধ্যে সেটা আমি জানি। হয়তোবা জামাইও জানতে পেরে গিয়েছে তোমার আসল রূপ। আমি মা ঠিকই, তবে শুভার নয়, এটা তোমাকে বারবার বলে দিতে হবে? থাক, আজকের দিনে আমি আর কথা বাড়াতে চাই না। তুমি গিয়ে দেখো মেয়েটার সাজগোজ হয়েছে কিনা। শুভা নিজের জায়গা ত্যাগ করলো, কারণ এক্ষুনি ঘর থেকে রোজিনা বেরিয়ে আসবে। শুভার চোখ দুটো দিয়ে অঝরের অশ্রু ঝরছে, তার বুকে ব্যথা অনুভব করছে। সে ভেবেছিল রোজিনা আর ইভা মন থেকে মেনে নিয়েছে, কিন্তু এইমাত্র নিজের কানে যা কিছু শুনে এলো, এরপর আর ভালো লাগছে না তার। মনের ভেতরে একটা অস্থিরতা কাজ করছে, নিজেকে স্থির করতে চেয়েও পারছে না।
শুভার এমন অবস্থা থেকে একটি মেয়ে বলে উঠল, ম্যাম, আপনার কি খারাপ লাগছে? পানি খাবেন? কি হয়েছে বলুন? এভাবে কাঁদছেন কেন? মেকআপ তো নষ্ট হয়ে যাবে। শান্ত হন প্লিজ ম্যাম। এরই মধ্যে ঘরে এলো রোজিনা। সে এসে শুভাকে এভাবে কাঁদতে দেখে বলল, কাঁদিস না মা, জামাই খুবই ভালো, দেখিস তোকে খুব ভালো রাখবে, তুই একদম চিন্তা করিস না। রোজিনা বুঝতেই পারল না শুভার কান্নার কারণটা। টিস্যু দিয়ে আলতোভাবে চোখ মুখ মুছে নিয়ে যারা সাজাতে এসেছে তাদের উদ্দেশ্যে বলল, অনেক তো হলো, আর কতক্ষণ লাগবে আপনাদের? এই তো কানের কাছে, ফুলগুলো গুজে দিলেই ব্যাস। ঠিক আছে, তাড়াতাড়ি করুন। রিহান এসেছে অনেকক্ষণ হলো। এর মধ্যে বিয়ের কাজও সম্পূর্ণ হয়েছে। রিহান আর শুভাকে পাশাপাশি বসানো হয়েছে। নতুন বরবধূ দেখতে অনেকেই ভিড় জমিয়েছে। যত সময় যাচ্ছে ততই মানুষ কমছে। রিহানের সাথে অনেকে এসেছিল, তবে তারা কেউই রিহানের পরিবারের কেউ ছিল না। সবগুলো ছিল রিহানের অফিসের লোকজন। অবশ্য তারা খেয়ে দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে কিছুক্ষণ আগেই। রিহানের পরিবারের মানুষ বলতে ফিরোজা আর রিন্তি, এই দুজন ছাড়া আর কেউ নেই। এক পর্যায়ে লোকজন কমতে কমতে জায়গাটা একদম ফাঁকা হয়ে গেল। রিয়ান তার পরিবার এবং সুভাকে সঙ্গে নিয়ে সিদ্দিকের আয়োজন করা খাবার খেতে বসলো। চারজনের সামনে 4টে প্লেট। হঠাৎ ইভা এসে সুভার সামনে থেকে প্লেটটা সরিয়ে নিল। ইভার এমন কাজ দেখে রিহান বলল, এটা কি করলে শালিকা? খাবারের প্লেট কি সামনে থেকে এভাবে সরাতে হয়? উত্তরে ইভা হেসে বলল। ইভার মুখে এমন অদ্ভুত কথা শুনে একগাল হেসে রিহান বলল, তার প্রয়োজন হবে না, আল্লাহ চাইলে এমনিতেই সৃষ্টি হবে ভালোবাসা। ওকে শালি আদা ঘরওয়ালি, যখন বলেছে তখন তো খেতে হবেই। নাও সুবা শুরু করো। কেউ আর কোনো কথা না বলে খেতে শুরু করলো। খাওয়া দাওয়া শেষ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়ির কাছে এলো। ফিরোজা আর রিন্তিকে একটা গাড়িতে তুলে দিয়ে ড্রাইভারের উদ্দেশ্যে রিহান বলল, রাত হয়ে যাচ্ছে, গ্রামের পথঘাট একটু সচেতন থেকো, সাবধানে যেও। আর হ্যাঁ, দাদি আর রিন্তিকে নামিয়ে দিয়ে আমাকে একটা কল করো, ঠিক আছে? ঠিক আছে স্যার, আপনি চিন্তা করবেন না। যদিও গ্রামের পথঘাটে চলাচলের অভ্যাস নেই, তবুও আমি খুব সচেতন থাকব। আপনারা সাবধানে আসুন, আর যে কাজে যাচ্ছেন তার জন্য বেস্ট অফ লাক স্যার। অসংখ্য ধন্যবাদ শামীম। ওদের কথার মধ্যে গাড়ি থেকে ফিরোজা বলে উঠল, দাদু, আমরা সবাই কিন্তু একসাথেই যেতে পারতাম। নতুন বউ নিয়ে কি কেউ এভাবে একা একা যায় বলো তো? সবাই মিলে আনন্দ করতে করতে যাওয়া যেত। হ্যাঁ বুঝতে পারছি, আমি আর আনন্দ করার দিন তো শেষ হয়নি, মাত্র আনন্দ শুরু। এরপর অনেক সুযোগ পাবে। তবে আজ একটা খুব জরুরি কাজ আছে, সেটা শেষ করেই ফিরবো। হয়তো একটু বেশি রাত হয়ে যাবে, তবে ফিরে আসবো। আর হ্যাঁ, তোমার এত রাত পর্যন্ত জেগে থাকতে হবে না। তুমি বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো, কেমন? এটা কেমন কথা? বিয়ের দিনেও মানুষের কাজ থাকে, আর সেই কাজ নতুন বউকে সাথে নিয়ে করতে হয়। আসলে তুই কি করতে চাইছিস পরিষ্কার করে বল। এটা একটা জরুরি কাজও ভাবতে পারো, বা সুপার জন্য সারপ্রাইজও ভাবতে পারো। কিন্তু কি সেটা? বলবো দাদি, তবে সময় হলে এখন নয়। কি জানি বাবা, কি করতে চাইছিস কে জানে। যাই হোক, নতুন বউকে সামলে রাখিস, নিজেদের খেয়াল রাখিস। ঠিক আছে দাদি, খুব ভালো খেয়াল রাখবো তোমার নাত বউয়ের, কেমন? তা তো রাখতে হবেই। আচ্ছা, আমরা যাচ্ছি, তোরা আয়। দাদি। ড্রাইভার গাড়ি স্টার্ট করলো। রিহান সুভাকে নিজের গাড়িতে বসে সিদ্দিকের কাছে এলো, কারণ মেয়ে চলে যাওয়াতে খুব কাঁদছে সে। রিহান সিদ্দিকের হাত ধরে নরম গলায় বলল, এভাবে কান্নাকাটি করবেন না, বাবা দেখছেন আপনিও কাঁদছেন, সাথে সুভা কাঁদছে। আপনার যখনই সুভার কথা মনে পড়বে তখনই আমাকে একটা কল করবেন, আমি ব্যবস্থা করে দিব। তারপর আপনি গিয়ে আপনার মেয়েকে দেখে আসবেন। আর আমরা তো একেবারে চলে যাচ্ছি না, আমরা যখন সুযোগ পাবো তখনই চলে আসবো আপনাদের কাছে। ঠিক আছে বাবা, ভালো থেকো, আর আমার মেয়েটাকে একটু দেখে রেখো। নিশ্চয়ই বাবা, আপনি এসব নিয়ে কোনো চিন্তা করবেন না, নিজের খেয়াল রাখবেন। আর আমি খুব শীঘ্রই আসছি ইভার বিয়ের সম্বন্ধ নিয়ে। বাবা এসো। আবারও খুব ভিড় জমে গেল শুভার বিদায় বেলা। এক এক করে সাজু রাজুর সাথে কথাবার্তা বলে গাড়িতে উঠে স্টার্ট করলো। গাড়িটা ছুটতে শুরু করলো সেই বিষাদ শহরের উদ্দেশ্যে। সেদিন সেই শহর থেকে শুধু শূন্যতা নিয়ে ফিরেছিল, তবে আজ শুধুই পূর্ণতা নিয়ে ফিরবে। রিহানের পাশের সিটে মুখ ভার করে বসে আছে শুভা। মাঝে মাঝে এক নজর করে দেখছে রিহান, তবে কিছু বলছে না। এভাবে অনেকটা পথ পাড়ি দিল। গ্রামের আঁকাবাঁকা ঝোপঝাড়ের রাস্তা ছেড়ে শহরের রাস্তা ধরেছে শুভা। বারবার হাই তুলছে। এবার রিহান বলল, তোমার ঘুম পাচ্ছে সুভা? হ্যাঁ, খুব ঘুম পাচ্ছে আমার। চা খাবে?
আমি এভাবে শান্তি পাচ্ছি না, উসখুস লাগছে আমার। আমি তোমাকে বলেছিলাম এসব পাল্টে অন্য জামা বা হালকা একটা শাড়ি পরে আসি, কিন্তু তুমি তো শুনলেই না আমার কথা। বিয়ের দিন কোনো মেয়ে কি শ্বশুরবাড়িতে জামা বা হালকা শাড়ি পরে যায়? বলদ মার্কা। এসব খুব ভারী, বুঝেছো? আমার জায়গায় তুমি হলে বুঝতে কেমন লাগে। রিহান এক মুহূর্ত চুপ থেকে দুষ্ট হেসে বলল, সামান্য লেহেঙ্গা আর গয়নার ভার কুলাতে পারছো না, তাহলে আমার ভার কিভাবে কুলাবে সেটাই ভাবছি। নড়ে চড়ে উঠল শুভা। এতক্ষণ রিহানের দিকে তাকিয়েছিল, এবার আর পারল না, চট করে অন্যদিক ঘুরে গেল। রিহান বুঝতে পারল যে তার কথার শুভা বেশ লজ্জা পেয়েছে। রিহান গলা খাকারে দিয়ে আবারও বলল, আমি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছি, তাতেই লজ্জা পেয়ে গেল আমার লজ্জাবতী বউটা। শুভা ওভাবে অন্যদিকে ঘুরেই বলল, বাজে কথা বাদ দিয়ে নিজের কাজে মন দিন, নয়তো সোজা উপরে চলে যেতে হবে বাসর করতে। সেটা অবশ্য ভালোই হবে, কারণ উপরে তো কেউ নেই, তাই নিরিবিলি সবটা করা যাবে। শুভা চট করে রিহানের দিকে ঘুরে ভ্রু কুঁচকে বলল, তোমাকে আগে খুব ভালো আর ভদ্র ভেবেছিলাম। আর এখন কি ভাবছো শুনি? খারাপ, অভদ্র, অসভ্য। বাহ, দারুণ ব্যাপার তো। তবুও দারুণ। হ্যাঁ, অবশ্যই দারুণ, কারণ এসব তো তুমি ভালোবেসে বলছো আমাকে। মোটেও না, আমি ঘুমাবো, আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছে। সামনে একটা চায়ের দোকান আছে দেখা যাচ্ছে, চলো সেখান থেকে দুজনে চা খাই, তাহলে ঘুমও পাবে না আর মাথাও যন্ত্রণা করবে না। এখানে অনেক মানুষজন আছে না? তুমি দেখতে পাচ্ছ না চোখে দোকানদার ছাড়া আর কেউই নেই দোকানে? আমার চোখে ঘুম, তাই দেখতে পাচ্ছি না কিছুই। অথচ আমার চোখ দুটোতে শুধু শোভা আর শোভা। কি বলে এসব, পাগল? গাড়ি থামলো ছোট্ট চায়ের দোকানটার সামনে। রিহান নেমে গিয়ে শুভার হাত ধরে তাকে নামিয়ে একটা টঙের ওপর বসিয়ে দিয়ে তার পাশে রিহানও বসে এক নজর এদিক ওদিক দেখে দোকানদারের উদ্দেশ্যে বলল, চাচা একদম কড়া করে 2 কাপ চা দিবেন, যাতে সেই চা খেয়ে ঘুম আর মাথার যন্ত্রণা ছুটে যায়। দোকানদার শুভার দিকে তাকিয়ে আছে, হয়তো তিনি আশা করেনি এটা। নতুন বউ টঙের চায়ের দোকানে চা খেতে এসেছে, ব্যাপারটা কেমন যেন লাগছে তার কাছে। রিহান গলা খেকারি দিয়ে বলল, এর মধ্যে কোনো ঘাপলা নেই চাচা, আমরা দুজন স্বামী স্ত্রী, আজই আমাদের বিয়ে হলো, শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে যাচ্ছি। কিন্তু আপনারা দুজন কেন? বিয়েতে তো আরো কত আত্মীয় স্বজন থাকে, তাহলে কেউ নেই কেন আপনাদের সাথে? তারা সবাই ছিল আমাদের সাথে, কিছুক্ষণ আগেই তারা বেরিয়েছে, এই তো এই রোডে গিয়েছে সবাই। ও ঠিক আছে তাহলে। দোকানদার চা বানাতে শুরু করলো। রিহান শুভার মুখের পানে চেয়ে আছে, আজ যেন চাঁদের সবটুকু আলো ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। রাত হওয়া সত্ত্বেও সব দিক কেমন ফকফকে পরিষ্কার বোঝা যাচ্ছে। শুধু তাই নয়, বেশ কিছু আলো এসে শুভার মুখের ওপর আঁকড়ে পড়ছে, তাতে অন্য সময়ের তুলনায় একটু বেশি মায়াবী লাগছে। মুগ্ধ চোখে তাকিয়ে আছে রিহান। এই মুহূর্তে তার চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দরী এবং মায়াবী নারী শুভা। তবে এতে শুভার কোনো তাল নেই, সে চোখ দুটো বুজে প্রকৃতি উপভোগ করছে। চারদিক থেকে শীতল হাওয়া এসে একদম শুভার গায়ে মিলিয়ে যাচ্ছে, ব্যাপারটা বেশ ভালো লাগছে তার। হঠাৎ কারো গলা কাকারির আওয়াজে চোখ দুটো মেলে তাকালো শুভা। চাওলার হাত থেকে কাপ দুটো নিয়ে নিতেই তিনি চলে গেল। রিহান নিজের কাপটা পাশে রেখে অন্যটা শুভার দিকে এগিয়ে দিয়ে বলল, এ নিন ম্যাডাম, এবার ভালো করে উপভোগ করুন। শুভা মুচকি এসে রিহানের হাত থেকে কাপটা নিয়ে তাতে একটা চুমুক দিয়ে তৃপ্তির শ্বাস ছেড়ে বলল, চাচার হাতে জাদু আছে, এত ভালো চা আমি এর আগে কখনো খাইনি। আজ দিনটা ভালো ছিল, তার সাথে এই জ্যোৎস্না ভরা শীতল রাত, চাচার হাতের এমন মজার চা, সবকিছু মিলিয়ে আজকের এই দিন সারা জীবন মনের কোণে বয়ে যাবে। ঠিক বলেছ, পরিবেশটা দারুণ, তবে এখানে বেশি সময় নষ্ট করা যাবে না, তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, না হলে দেরি হয়ে যাবে। আমি কিন্তু এখনো বুঝতে পারছি না তুমি কি করতে চাইছো, আর কতবার জিজ্ঞেস করব আমরা কোথায় যাচ্ছি। আগেও বলেছি, এখনো বলছি, অপেক্ষা করো, সব জানতে পারবে। শুভা আর কিছু না বলে চাটা পুরো শেষ করে উঠে দাঁড়ালো। রিহান চায়ের ডবল দাম দিয়ে চাওয়ালার উদ্দেশ্যে বলল, চাচা, আপনার চা খুব ভালো খেতে, আবারও কোনো একদিন আসবো আপনার হাতের চা খেতে। ভালো থাকবেন, আসি, আল্লাহ হাফেজ। নতুন জীবনের জন্য দোয়া রইল, সময় করে আবার আসবেন, আর সেদিন আপনারা এই চাচার পক্ষ থেকে পয়সা ছাড়া চা খেয়ে যাবেন। ইনশাল্লাহ চাচা। রিহান শুভাকে তার জায়গায় বসিয়ে দিয়ে সে নিজের জায়গায় বসে গাড়ি স্টার্ট করলো।
খানিকটা রাস্তা যাওয়ার পর চেকপোস্টে গাড়ি দাঁড় করালো। দুজন পুলিশ এসে রিহানকে নানাভাবে নানা ধরনের সব প্রশ্ন করছে। বাচ্চা ছেলের মতো রিহান সব প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে, এমনকি গাড়ির সমস্ত কাগজপত্রও দেখিয়েছে। তবুও তারা কথা পেঁচাচ্ছে। অবশ্য এর কারণটা সবারই জানা, যে তারা কেন এমন করছে বা তারা ঠিক কী চাচ্ছে রিহানের কাছে। প্রায় 15-20 মিনিট পর তাদের কথাবার্তা শোনা যাচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও যেতে দিচ্ছে না তারা। এবার রিহান বিরক্ত হয়ে বলল, আপনাদের সমস্যা কি? আমার সব কিছু ঠিক থাকা সত্ত্বেও এইভাবে আটকে রেখেছেন কেন? আপনারা ঠিক কী চাচ্ছেন স্পষ্ট করে বলুন তো। আপনার কাগজপত্র একটু সমস্যা আছে, তাই কিছু সময় অপেক্ষা করতে হবে। কি সমস্যা আছে এতে? আমি তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আমরা পুলিশ, সো আমাদের সাথে গলা নামিয়ে কথা বলো, নয়তো এমন মামলা দিব নতুন বউয়ের সঙ্গে বাসর করার সময় পাবি না। আপনি আপনার মুখের ভাষা ঠিক করুন। না করলে কি করবি তুই? জাস্ট ওয়েট। রিহান গাড়ি থেকে নেমে ওয়ালেট থেকে একটা কার্ড বের করে পুলিশ দুজনের সামনে ধরতেই তাদের চোখ কপালে উঠে গেল। তারা একবার কার্ডের দিকে তাকাচ্ছে, পরক্ষণে আবার রিহানের দিকে তাকাচ্ছে। ভয়ে যেন তাদের হাত পা কাঁপতে শুরু করলো। তবুও তারা কাঁপা কাঁপা শরীরে স্যালুট দিল। রিহান কার্ডটা আবার ওয়ালেটে রেখে দিয়ে বলল, আপনারা সাধারণ মানুষজনের সাথে এই সমস্ত আচরণ করেন, সেটা আমি প্রথমেই কার্ড দেখালে জানতে পারতাম না। এই আপনাদের মতো হাতে গোনা কিছু পুলিশরূপী দালালদের জন্যই আজ গোটা পুলিশ টিমের বদনাম। আপনাদের মতো কিছু পুলিশের জন্য আজ সাধারণ মানুষজনের পুলিশদের উপর থেকে বিশ্বাস, ভরসা, আস্থা সব কিছু হারিয়ে গিয়েছে। আচ্ছা, আপনাদের কি সরকার বেতন দেয় না? মাস শেষে কি আপনারা বেতন হাতে পান না? জি স্যার, পাই। তাহলে আপনারা যদি আপনাদের পারিশ্রমিক পেয়ে থাকেন, তবে কেন সাধারণ মানুষদের এইভাবে ফাঁদে আটকিয়ে তাদের কাছ থেকে টাকা নিচ্ছেন? আপনার গায়ের পোশাক কি এটা বলে দিয়েছে রাত বিরেতে মানুষকে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নিতে? আপনাদের এখানে কেন রাখা হয়েছে? মানুষের কাছ থেকে টাকা নেওয়ার জন্য, নাকি যাতে বেআইনি কিছু না হয় সেটা দেখার জন্য? সরি স্যার, আমাদের ভুল হয়ে গেছে। বাকি জীবনে আর এমন ভুল করব না। এইবারের মতো মাফ করে দিন প্লিজ স্যার। যে মানুষ না জেনে শুনে ভুল করে সেটাকে ভুল বলা হয় এবং তাকে ক্ষমাও করা যায়। তবে আপনারা সব কিছু জেনে বুঝে করেছেন, এটাকে কিভাবে ভুল বলে ক্ষমা করব? আপনারা দিনের পর দিন আইনের পোশাক গায়ে জড়িয়েই অন্যায় করে যাচ্ছেন। এর শাস্তি অবশ্যই হবে। স্যার প্লিজ এমনটা আর করব না। দয়া করে এমন কিছু করবেন না যাতে আমাদের ক্যারিয়ারটা নষ্ট হয়ে যায়। নিজের ক্যারিয়ারের চিন্তা থাকলে মানুষের সাথে ভালো সভ্য আচরণ করতেন, আর মানুষের বিপদের সুযোগ না নিয়ে তাদের পাশে দাঁড়াতেন এবং তাদের কাছ থেকে দোয়া অর্জন করতেন। মানুষের দোয়া খুব জরুরি আপনার আমাদের সবার জীবনের জন্য। এমন অসভ্য আচরণ করলে সবাই আপনাকে খারাপ তো ভাববেই, সাথে আপনার পরিবারকেও। বুঝতে পারছেন আমার কথা? জি স্যার, বুঝতে পেরেছি। আমরা আবারও ক্ষমা চাচ্ছি। আপনারা যা করে বেড়াচ্ছেন, এখন যদি আমি চুপ থাকি তাহলে আপনারা থামবেন না। 2-1 দিন পরে আবারও সেই একই কাজ করবেন। এর চেয়ে ভালো আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, যাতে পরবর্তী সময়ে এমন কিছু করার আগে মনে পড়ে শাস্তির কথা। স্যার প্লিজ শুনুন একটু। রিহান তাদের কথায় পাত্তা না দিয়ে গাড়ি স্টার্ট করলো। গাড়ি চলছে। সুভা কিছুক্ষণ বাইরে তাকিয়ে থেকে বলল, তুমি অযথা পুলিশের সাথে ঝগড়া কেন করলে? কিছু টাকা দিয়ে দিলেই তো ছেড়ে দিত আমাদের। আমি অযথা কেন টাকা দিতে যাব বলো তো? আমি কি কোনো অন্যায় করেছি? আর অন্যায় করলে কি তারা টাকা নিবে আমার কাছ থেকে? ওদের কাজই তো তাই। যাই হোক, বাদ দাও। ঘুটঘুটে অন্ধকারে একটা বাড়ির সামনে সে গাড়িটা দাঁড় করালো রিহান। গাড়ির ভেতর থেকে সুভার বাইরেটা দেখার চেষ্টা করলো, তবে অন্ধকার থাকায় সক্ষম হলো না সে। মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে গাড়ি থেকে নামলো রিহান। নেমে চট করে সুভার কাছটায় গিয়ে ধীরে সুস্থে গাড়ি থেকে নামিয়ে হাঁটা দিল। একটু গিয়ে থেমে গেল সুভা। পেছনে বিড়াল ডাকছে। একে তো ঘুটঘুটে অন্ধকার, তার উপর বিড়ালের মিউ মিউ ডাক, পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। রিহান টের পেল সুভা ভয় পাচ্ছে, তাই সে এক হাতে সুভাকে জড়িয়ে ধরে বলল, ভয় পাচ্ছ কেন? আমি আছি না। এটা কোথায় নিয়ে এলে আমাকে? আমার খুব ভয় হচ্ছে।
চলো এখান থেকে, আমি ভেতরে যাব না। বিশ্বাস করো আমাকে। বিশ্বাস করি, কিন্তু আমার খুব ভয় হচ্ছে। কোনো ভয় নেই, আমাকে ধরে আস্তে আস্তে এসো। আর একটা কথা মনে রেখো, যাই হয়ে যাক না কেন, আমি বেঁচে থাকতে কখনো তোমার উপর কোনো রকম কোনো ঝড়ঝাপটা বয়ে যেতে দিব না। কথা না বাড়িয়ে চুপচাপ ভেতরে ঢুকে গেল দুজন। দুটো সিঁড়ি বেয়ে উঠে একটা রুমের মধ্যে প্রবেশ করলো। চারিদিকে শুনশান নীরবতা, কোথাও কোনো আওয়াজ নেই, কোথাও কোনো মানুষ কথা বলছে না, কুকুর ডাকছে না, বিড়াল ডাকছে না, এমনকি কোনো পাখিরাও ডাকছে না। রিহান শুভার হাত ছাড়াতে চাইলে শুভা বলে উঠল, কি হলো, হাত ছাড়িয়ে নিচ্ছ কেন? আরে বাবা, আলো জ্বালিয়ে আসি, তুমি দাঁড়াও এখানে। না না না, আমাকে একা রেখে তুমি কোথাও যাবে না। আচ্ছা চলো তাহলে। দরজার কাছে সুইচ বোর্ড শুভাকে সাথে নিয়ে আলো জ্বালিয়ে দিতেই পুরো রুমে চোখ বুলাতে গিয়ে চমকে উঠল শুভা। রুমটা একদম ফাঁকা, কোনো আসবাবপত্র নেই, তবে রুমের ঠিক মধ্যখানে 3টে চেয়ার, তাতে হাত পা এবং চোখ মুখ বাঁধা অবস্থায় 3জন বসে আছে। শুভার পেছন থেকে রিহান সরে গিয়ে এক এক করে 3জনেরই চোখ মুখের বাঁধন খুলে দিল, তবে হাত পা এখনো আগের মতোই বাঁধা। রিহান সেখান থেকে শুভার দিকে আস্তে আস্তে বলল, এটাই ছিল তোমার জন্য আমার পক্ষ থেকে বিয়ের সারপ্রাইজ। এবার বলো কেমন লাগলো, আর চিনতে পারছো এদের প্রত্যেককে? থমকে গেল শুভা। নিজের চোখের সামনে সিয়াম আর সেই দুজনকে দেখতে পেয়ে খুব বড়সড় ধাক্কা খেল। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না সে। এক পা করে পিছিয়ে যাচ্ছে শুভা। রিয়ান দ্রুত পায়ে এসে খপ করে শুভার হাত ধরে বলল, না শুভা, আজ শুধুমাত্র তোমার সামনে এগোনোর দিন, পেছনোর নয়। তোমার সাথে হওয়া অন্যায়ের শাস্তি তুমি নিজের হাতে দিতে চেয়েছিলে, তাই আমি একটা ফুলের টোকাও দেইনি ওদের গায়ে। শুধু 2 দিন হলো পানি ছাড়া কিছু খেতে দেইনি। এবার তুমি গিয়ে তোমার হিসেব মিলিয়ে নাও। রিহানের সাহস পেয়ে সামনের দিকে পা বাড়ালো শুভা। হঠাৎ পেছন থেকে রিহান ডাকলো। শুভা পেছন ফিরে তাকাতে রিহানের হাতে একটা বেল্ট দেখতে পেল। রিহান বেল্টটা শুভার দিকে এগিয়ে দিয়ে বলল, সেদিন তোমার গায়ে বেল্টের আঘাত স্পষ্ট দেখতে পেয়েছিলাম, তাই এটা তোমার কাছে রেখে দাও, সময় এলে কাজে লাগাবে। শুভা রিয়ানের হাত থেকে বেলটা নিয়ে ওদের সামনে গিয়ে দাঁড়ালো। তারা দুর্বল চোখে দেখছে শুভাকে। শুভা নিজেকে যথাসম্ভব শক্ত করে সিয়ামের উদ্দেশ্যে বলল, চিনতে পারছিস আমাকে? আমি সেই কালো মোটা হাতি। এবার নিশ্চয় চিনতে পারছিস, তাই না? চেয়ে দেখ ওই মানুষটার দিকে, ওটা আমার স্বামী, বুঝতে পেরেছিস? স্বামী মানে কি জানিস তো? সে আমাকে বিয়ে করেছে। তোরা যেদিন আমার জীবনটা নষ্ট করে রাস্তার পাশে ফেলে এসেছিলি, সেদিন থেকে ওই মানুষটা আমার পাশে দাঁড়িয়েছে। ওই মানুষটা আমার সকল বিপদে আপদে পাশে থেকেছে, আমাকে সাহস দিয়েছে। আমি ভেঙে যেতে চাইলেও সে ভেঙে যেতে দেয়নি। কিন্তু তোরা কেন এমন করলি আমার সাথে? কি দোষ ছিল আমার? তোদের শরীরের যখন এতই খিদে ছিল, তাহলে তোরা পতিতালয়ে যেতে পারতিস। তা না করে আমার জীবনটা নষ্ট করেছিস কেন? জবাব দে। শুভার হাতে থাকা বেল্ট দিয়ে প্রথম আঘাত সিয়ামের গায়ে করলো। কোনো উত্তর দিচ্ছে না সিয়াম, কারণ এখানে উত্তর দেওয়ার মতো তার কোনো ভাষা নেই। তারা লোভের বশে কাজটা করেছে ঠিকই, তবে এর পরিণাম কি হতে পারে সেটা চিন্তা করেনি কখনো। নিজের সবটুকু শক্তি দিয়ে একের পর এক আঘাত করছে। চুলের মুঠি টেনে ধরে গালে কষে কিছু চর থাপ্পড় দিয়ে বলল, সেদিন ওই জানোয়ার দুটো যখন আমাকে তোর নরম বিছানায় বসিয়েছিল, তখন তুই আমার পিঠে লাথি দিয়ে মেঝেতে ফেলে দিয়েছিলি। সেই পিঠ আর কোমরের ব্যথা আমার আজও রয়ে গেছে। নিজের কথা শেষ করে 2 হাতে চেয়ারটা ধরে উল্টে দিল। সিয়াম মেঝেতে পড়ে চিৎকার করে উঠল। এবার পরের জনের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, তোকে আমি সেদিন বলেছিলাম না তুই আমার ভাই লাগিস, আমার সর্বনাশ করিস না? তবুও কেন শুনলি না আমার কথা? তোর পা দুটো ধরে আমি কত কেঁদেছি, তবুও কেন আমাকে ছেড়ে দিলি না বল? তোর কি মনে একটু মায়া দয়া ছিল না সেদিন? আমার জীবনটা শেষ করার আগে কি তোর একবারও নিজের বোনের কথা মনে হয়নি? উত্তরের আশা করল না শুভা। চট করে পা থেকে জুতো খুলে ছেলেটির 2 গালে মারতে লাগলো। রিহান এসে একটা লাঠি দিয়ে গেল, সেটা দিয়ে নিজের ইচ্ছে মতো মারল। এবার এই চেয়ারটায় উল্টে দিয়ে শেষের জনের সামনে দাঁড়াতেই ছেলেটি বলতে শুরু করলো, বোন, আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আর জীবনেও এমন কাজ করব না কারোর সাথে, দয়া করো আমাদের। ছেলেটির কথা শুনে হো হো করে হাসতে শুরু করলো শুভা। হাতের লাঠিটা দিয়ে আঘাত করতে করতে বলল, ঠিক এইভাবেই আমি তোদের কাছে আমার জীবনটা ভিক্ষা চেয়েছিলাম। দিয়েছিলি সেদিন আমার জীবন ভিক্ষা? আমি তোকে বলেছিলাম আমি তোর বোন হই,
তখন কি দয়া করেছিলে আমাকে? উল্টা আমাকে মেরেছিলি। তাহলে আজ কোন সাহসে আমাকে বোন বলিস? আমার ঘৃণা করছে তোর মতো জানোয়ারের মুখে বোন শব্দটা শুনতে। তোদের মতো জানোয়ার না কারোর সন্তান হওয়ার যোগ্যতা রাখে আর না কারোর ভাই হওয়ার।